মুভির শুরুতেই আমরা দেখতে পাই ভারতের কানপুর শহরের একটি রক্ষণশীল পরিবার তাদের একমাত্র ছেলে সত্যেন্দ্র মিশ্রা ওরফে সাত্তুর বিয়ের জন্য মেয়ে দেখছে। ওরা একটি মেয়ের ছবি দেখে পছন্দ করে আর সাত্তুকে বলে মেয়েটির সাথে দেখা করতে। এরপর মুভির মেল ক্যারেক্টার সাত্তুকে দেখতে পাই। সাত্তু এক্সাইজ ডিপার্টমেন্টের একজন ক্লার্ক। চাকরির সুবাদে সে এলাহাবাদে থাকে। সাত্তু তার বাবা মার পছন্দ করা মেয়েটির সাথে দেখা করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সাত্তু কিছুটা নার্ভাস হওয়ায় তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, পাত্রী দেখার নাম শুনলেই তুমি ঘেমে যাও কেন? সাত্তু বলে, মাত্র 10 মিনিটের আলাপচারিতায় কিভাবে একটা মেয়ের সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় মানুষ। যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় তাহলে পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। এর পরের সিনে আমরা মুভির মেইন ফিমেল ক্যারেক্টার আরতি শুক্লাকে দেখতে পাই। আরতি একজন টপার স্টুডেন্ট। সে এলাহাবাদের একটি ভার্সিটিতে পড়াশোনা করছে। আরতির সাথেই সাত্তুর বিয়ের কথা চলছে। সাত্তুর সাথে দেখা করতে যাওয়ার আগে আরতি তার মায়ের সাথে ফোনে কথা বলে। আরতি তার মাকে রিকোয়েস্ট করে বলে, শেষবারের মতো বাবাকে বুঝিয়ে বলো আমি এখনই বিয়ে করতে চাই না, পড়াশোনা কমপ্লিট করে একটা জব করি, তারপর যাকে বলবে তাকেই বিয়ে করব। আরতির মা বলে, তুমি তো জানোই তোমার বাবা কারো কথাই শোনে না, এমএ করেছো এই জন্যই কত কথা শুনতে হয় আমাকে, এর থেকে বেশি পড়াশোনা করার চিন্তা বাদ দাও। এরপর আরতির মা আরতিকে বলে ছেলের সাথে ভালো ব্যবহার করবে আর লাজুক ভঙ্গিতে কথা বলবে। তখন আরতি বলে, এইসব আমার দ্বারা হবে না, সে যেমন আমাকে দেখার জন্য আসবে তেমনি আমিও তাকে দেখার জন্যই যাব। আর ছেলে যতই ভালো হোক, আমি যদি ছেলেকে দেখে না করে দেই তাহলে বাবা কি আমাকে জোর করে বিয়ে দিতে পারবে? তখন ফোনের অপর প্রান্ত থেকে আরতির বাবা অনেকটা রাগ দেখিয়ে বলে, শিক্ষিত ছেলে, সরকারি চাকরি করে, নিজস্ব বাড়ি আছে, এইরকম ভালো সম্বন্ধ বারবার আসবে না, তোমার জন্য কোনো IAS বা PSC এর প্রস্তাব আসবে না। এই ছেলেকেও যদি রিজেক্ট করে দাও, তোমার যোগী মামা আরো 3 জন ছেলে দেখে রেখেছে, এই বছরেই তোমার বিয়ের কাজ সেরে ফেলবো। বাবার এইরকম কথা শুনে আরতির মন অনেক খারাপ হয়ে যায়। এরপর আরতি সাত্তুর সাথে দেখা করতে যায়। আরতি সাত্তুকে বলে, আপনার যা যা জিজ্ঞেস করার আছে করুন, আমি ইন্টারভিউ এর জন্য তৈরি আছি। সাত্তু বলে, এইটা কোনো ইন্টারভিউ না, আমি যেমন আপনাকে দেখতে এসেছি তেমনি আপনিও তো আমাকে দেখতে এসেছেন। আরতি বলে, আমার কাছে এসব অনেক অদ্ভুত লাগে, কিভাবে আধা ঘন্টায় পুরো জীবনের সিদ্ধান্ত নেওয়া যায়। সাত্তু বলে, আমারও এমনটাই মনে হয়। সাত্তু এক্সাইজ ডিপার্টমেন্টে জব করে শুনে আরতি বলে, ঘুষ নিয়ে বড়লোক হতে চান? সাত্তু বলে, আমি কখনো ঘুষ নেব না, দেখে নিয়েন। এরপর আরতি জিজ্ঞেস করে, আপনি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চান? সাত্তু বলে, সকালে উঠে চা নাস্তা বানিয়ে দেবে, অফিসে যাওয়ার সময় টিফিন রেডি করে দেবে, আমার পা টিপে দিবে, এইসব কিছুই আমি চাই না। আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে সারা জীবন আমার বন্ধু হয়ে থাকবে। এবার সাত্তু জিজ্ঞেস করে, আপনি কেমন হাজবেন্ড চান? আরতি বলে, আমি শুধু চাই আমার হাজবেন্ড আমাকে জব করার পারমিশন দেবে। সাত্তু বলে, জব না করে এত পড়াশোনা কি বিফলে যেতে দেবেন নাকি? 2 জন মিলে জব করব, ডাবল ইনকাম হবে। আরতি বলে, আমার আরো একটা ইচ্ছে আছে, আমি চাই আমার হাজবেন্ড আমাকে প্রতি সপ্তাহে মুভি দেখাতে নিয়ে যাবে। সাত্তু বলে, ঠিক আছে, প্রতি রবিবার করে আমরা মুভি দেখব। দুজনের চিন্তাভাবনা একই রকম হওয়ায় প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে ফেলে। আরতি বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? সাত্তু আরতির সামনে 2টো আঙ্গুল দিয়ে একটা সিলেক্ট করতে বলে। আরতি সিলেক্ট করলে সাত্তু জানায় সন্ধ্যায় যার যার বাবা মাকে ফোন করে জানিয়ে দেবো আমরা বিয়েতে রাজি। প্রথম দেখাতেই দুজনে অনেক কমফোর্টেবল হয়ে যায়। সাত্তু বারবার ইংলিশ ওয়ার্ড ভুল উচ্চারণ করায় আরতি তাকে সঠিক উচ্চারণ শিখিয়ে দেয়। সাত্তু বলে, ধীরে ধীরে শিখে যাব। এর পরের সিনে আমরা দেখতে পাই আরতির পরিবার একসাথে বসে কথা বলছে। সেই সময় আরতির মামাতো ভাই রঞ্জন কথায় কথায় বলে, আমি আরতিকে বলেছিলাম PSC এক্সামে অ্যাটেন্ড করতে, ও গত বছর MA তে টপ করেছিল, PSC ও অবশ্যই টপ করবে। এটা শুনে আরতির বাবা রেগে গিয়ে বলে, বোনকে একদম উল্টোপাল্টা পরামর্শ দেবে না, IAS PSC এসব জব মেয়েদের জন্য না। এর পরের সিনে আমরা দেখতে পাই সাত্তুর বাবা সাত্তুর মাকে বলে, আমি আর সাত্তু মিলে সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েতে আমরা কোনো যৌতুক নেব না। সাত্তুর মা এই ব্যাপারে একমত হয় না। সে বলে, এখন সাত্তুর বিয়েতে যৌতুক নিয়ে পরে সেগুলো সাত্তুর বোন পুনমের বিয়েতে যৌতুক হিসেবে দেব। এরপর সিন শিফট হয়। পরের দিন আরতির বাবা আর মামা মিলে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য সাত্তুর বাড়িতে যায়। সেখানে গরু ছাগল কেনাবেচার মতো যৌতুকের দর কষাকষি শুরু হয়। সাত্তুর মামা 25 লক্ষ টাকা যৌতুক দাবি করে বসে। সে বারবার বলে, 25 লাখের নিচে আমরা ছেলেকে বিয়ে দেব না। আরতির বাবা বিনীতভাবে বুঝিয়ে বলে তার এতগুলো টাকা দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু সাত্তুর মা আর মামা তাদের সিদ্ধান্তে অনড়। তারা 25 লক্ষের কমে ছেলেকে বিয়ে দেবে না। হাজার হোক বাবা মায়ের একমাত্র ছেলে, তার উপর ছেলে সরকারি চাকরি করে। সাত্তুর বাবা যৌতুক বিরোধী হলেও তাকে সেখানে কোনো কথা বলারই সুযোগ দেয়া হয় না। সাত্তুর মা আর মামা সব কথা নিজেরাই বলতে থাকে। সাত্তুর মামা বলে, আমাদের কাছে 40 লাখ টাকার অফার আছে,
আপনাদের মেয়েকে সাত্তুর পছন্দ হয়েছে, তাই এত কমে রাজি হয়েছি, নইলে আমরা 40 লাখের কমে রাজি হতাম না। আরতির বাবা নিরুপায় হয়ে 25 লক্ষ টাকায় মেয়ের বিয়ে দিতে রাজি হয়। বিয়ে পাকাপাকি করে বাড়িতে ফেরার সময় আরতির মামা যোগী আরতির বাবাকে জিজ্ঞেস করে, এত টাকা কিভাবে ম্যানেজ করবেন? আরতির বাবা বলে, এত ভালো ছেলে এর থেকে কম যৌতুকে পাওয়া যাবে না। রিটায়ারমেন্টের আগে লোন নিয়ে নেব, তারপর ধীরে ধীরে শোধ করব। এই যৌতুক প্রথা আমাদের সমাজের অত্যন্ত জঘন্য একটা দিক। কিছু পরিবার ছেলেকে বিয়ে দেওয়ার সময় এমনভাবে যৌতুকের দর কষাকষি করে, শুনলে মনে হবে পশুর হাটে পশুর দরদাম করা হচ্ছে। আর কন্যা দায়গ্রস্ত পিতারা নিরুপায় হয়ে মেয়ের সুখের কথা চিন্তা করে নিজের সর্বস্বটুকু বিক্রি করে হলেও এইসব ছোট লোকদের দাবি পূরণ করে। যাই হোক, সাত্তু আর আরতি আবার দেখা করে। আরতি পিঙ্ক ড্রেস পরে আসায় সাত্তু মুগ্ধ হয়ে আরতির প্রশংসা করে। এরপর থেকে ওরা একসাথে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে ওরা একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন সাত্তু আরতিকে জিজ্ঞেস করে সে হানিমুনে কোথায় যেতে চায়। আরতি বলে সে মাসুরি যেতে চায়। এরপর আরতি বলে, আমার আরেকটা সিক্রেট ইচ্ছা আছে, আমি আমার হাজবেন্ডের সাথে একবার হলেও ড্রিঙ্কস করে মাতাল হতে চাই। সাত্তু রাজি হয়ে যায়। আরতি সাত্তুকে সত্যেন্দ্র বলে ডাকায়। সাত্তু বলে, এখন থেকে তুমি আমাকে সাত্তু বলে ডাকবে, যারা আমাকে ভালোবাসে তারা সবাই সাত্তু বলে ডাকে। এরপর সিন শিফট হয়। দুই পরিবারেই অনেক ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু হয়। এর মাঝে একদিন আরতির জন্মদিনে সাত্তু আরতিকে মন্দিরের পেছনে একটা রুমে দেখা করতে বলে। সেখানে গিয়ে আরতু দেখে সাত্তু তার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। পুরো রুমে ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। এইসব দেখে আরতি অনেক খুশি হয়ে যায়। সেখানে সাত্তু আরতির কাছে তার ভালোবাসার কথা প্রকাশ করে আর আই লাভ ইউ বলে। এরপর সাত্তু আরতিকেও বলতে বলে। তখন আরতি বলে, যা বলার আমি বিয়ের পরেই বলবো। বার্থডে গিফট হিসেবে সাত্তু একটা ছোট্ট তাজমহল দেয় আরতিকে। সেখানে সাত্তু আরতিকে কিস করতে চায়। আরতি প্রথমে রাজু না হলেও সাত্তুকে সরিয়ে দিয়ে বলে, নিজে কিস করে পরে আমার চরিত্র নিয়েই সন্দেহ করবে, যা হওয়ার বিয়ের পরেই হবে। সাত্তু বলে, আমি সন্দেহ করব না। তখন আরতি বলে, একদিনেরই তো ব্যাপার, একেবারে কাল আমাদের বিয়েতে দেখা হবে। এইটা বলে আরতি সেখান থেকে চলে যায়। আর সাত্তু আরতির প্রেমে মগ্ন হয়ে স্বপ্নেই আরতিকে বিয়ে করে সংসার করতে শুরু করে দেয়। তখনই সাত্তুর বোন এসে তার ঘুম ভাঙিয়ে দেয়। এরপর সাত্তুর গায়ে হলুদের সময় সাত্তুকে হলুদ পরাতে আরতির বোন আভা আর রঞ্জন আসে। আভা সাত্তুর মাকে বলে, আরতি অনেক লাকি, আপনারা ওকে বিয়ের পর জব করতে অ্যালাউ করেছেন। আমার শ্বশুর বাড়িতে তো আমাকে মানা করে দিয়েছিল। তখন সাত্তুর মা বলে, অ্যালাউ করেছি কে বলল? আভা বলে, সাত্তুর সাথে আরতির কথা হয়েছে। সাত্তুর মা বলে, সাত্তু তো এখনো ছোট, ও কি বলবে, ওর আন্ডারওয়্যারও এখনো আগে কিনে দেই। সাত্তুর মা আরো বলে, আমাদের বংশের বউরা কখনো চাকরি করেনি আর কখনো করবেও না, অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তো অবশ্যই না। এইসব শুনে আভা আর রঞ্জিত অনেক বিব্রত হয়। বেঁচে থাকার দরকার কি, পড়ে যান। এরপর সিন শিফট হয়। বরযাত্রী আরতিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আরতিও রেডি হয়ে যায়, বরযাত্রীর অপেক্ষায় বসে আছে সে। এমন সময় আভা আর আরতির বান্ধবী নীলাম এসে জানায় আরতি পিএসসি এক্সামে পাশ করেছে, সে এখন একজন সরকারি অফিসার হতে পারবে। এইটা শুনে আরতি খুশিতে চিৎকার করতে শুরু করে। আরতি আভাকে বলে, সাত্তু তার জন্য অনেক লাকি। বিয়ে মানুষের জীবনের সব থেকে খুশির দিন, কিন্তু ওর ক্ষেত্রে আজ ডাবল সেলিব্রেশনের দিন। আরতি আনন্দে আত্মহারা হলেও আভার মনে কোনো খুশি নেই, কারণ সকালবেলায় আরতির হবু শাশুড়ি জানিয়ে দিয়েছে ওরা কখনোই আরতিকে জব করতে দেবে না। বোন তার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে এসেও হেরে যাবে, এইটা আভা কিছুতেই মানতে পারছিল না। তাই সে তার বাবার সাথে কথা বলতে যায়। আভার মুখে আরতির পিএসসি এক্সাম ক্লিয়ার করার কথা শুনে তার বাবা বলে, আজ থেকে ও মিশ্রা পরিবারের বউ। আরতি কি করবে আর কি করবে না এটা ওরাই সিদ্ধান্ত নেবে। প্রতিবন্ধী বাবা। আভা তাকে বোঝানোর চেষ্টা করে যাতে বিয়েটা ভেঙে দেয়। আভার বাবা রেগে গিয়ে বলে, আর একটা কথা বললে আমার হাত উঠে যাবে। এরপর আভা বলে, আমি কথা বলবো, তুমি কি চাও আরতি আমার আর আমার মায়ের মতো সারা জীবন সংসার সামলাবে আর বাচ্চা লালন পালন করবে? প্রথমবারই পিএসসি ক্লিয়ার করেছে আরতি, কতটা ট্যালেন্টেড মেয়েও। তুমি এভাবে ওর জীবনটা নষ্ট করে দিচ্ছ। তোমার মতো মানুষের জন্যই মেয়েরা চার দেওয়ালে বন্দী হয়ে থাকে। আভা আরো বলে, বিয়ে তো পরেও করা যাবে, কিন্তু অফিসার হওয়ার সুযোগ পরে আর হবে না। আরতি সবসময় জব করার স্বপ্ন দেখেছে, কিন্তু ওর হবু শাশুড়ি ওকে জব করতে দেবে না। আভা বিয়ে ভাঙার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন তার বাবা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এমন কেন বেটা? এরপর আভা আরতির কাছে যায়। সকালে সাত্তুর মা জব করার ব্যাপারে যা যা বলেছে আবার সবকিছু আরতিকে বুঝিয়ে বলে। এরপর আভা বলে, এবার তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি করবে। আরতি বলে, আমি হাউস ওয়াইফ হতে চাই না। আমি সাত্তুকে বিয়ে করতে চাই ঠিকই, কিন্তু তার জন্য হাউস ওয়াইফ হতে পারবো না। আমি সাত্তুকে প্রথম দিনই বলে দিয়েছিলাম আমি জব করতে চাই। আরতি অনেক চিন্তিত হয়ে যায় কি করবে, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। তখন আরতি সাত্তুর সাথে এই ব্যাপারে কথা বলার জন্য ফোন করতে চায়।
আভা তাকে মানা করে বলে, এরকম তোতার মতো সাত্তু সাত্তু কেন করছো? ও একজন ক্লার্ক। তুমি যখন অফিসার হবে তখন তোমার আন্ডারে এইরকম 25টা ক্লার্ক কাজ করবে। বাহ, টক্সিক আপা ইজ ব্যাক। আরতি বলে, এখন আমি কি করব? আভা বলে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। এক্সাম রেজাল্ট তো কালও হতে পারতো তোমার বিয়ে হয়ে যাবার পর, তখন তুমি চাইলেও কিছু করতে পারতে না। আজ তোমার কাছে সুযোগ আছে, তুমি পালিয়ে যাও। আরতি বলে, আমি সাত্তুকে ধোকা দিতে পারবো না। আভা বলে, তাহলে কি নিজেকে ধোকা দেবে? এইখানে কেউ তোমার কথা শুনবে না, তুমি পালাও। একবার অফিসার হয়ে গেলে বাবা সাত্তু সবাই মেনে নেবে। ওরা যখন কথা বলছিল তখন বাইরে দাঁড়িয়ে ওদের মামা যোগী সবকিছু শুনে ফেলে। যোগী এসে আরতিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? যদি অফিসার হতে চাও তবে চলে যাও, এই ছাড়া আর কোনো রাস্তা নেই। আমাদের সমাজে ছেলেদের মাথায় করে রাখে, কিন্তু এই সমাজে মেয়েদের কোনো সম্মান নেই, আর তাদের ইচ্ছারও কোনো মূল্য দেয়া হয় না কোনোদিন। তাই যদি কোনো মেয়ে জীবনে মাথা উঁচু করে বাঁচার সুযোগ আসে তাহলে সব বাধা অতিক্রম করে তার সামনে এগিয়ে যাওয়াই উচিত। মামা আর বোনের সাপোর্ট পেয়ে আরতি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পালানোর সাহস পায় না। বারবার তার বাবা আর সাত্তুর কথা চিন্তা করে। আরতি আভাকে বলে, সাত্তুর কি দোষ এখানে? ও তো আমাকে অনেক ভালোবাসে। আভা বলে, ভালোবাসা আবার ফিরে আসবে, কিন্তু পিএসসি এর সুযোগ বারবার আসবে না। আরতি অনেক কান্নাকাটি করে। আভা অনেক বুঝিয়ে ওকে রাজি করায়। পালানোর সময় ওদের মা ওদেরকে দেখে ফেলে, কিন্তু সেও কিছু না বলে আরতিকে জড়িয়ে ধরে আদর করে পালিয়ে যেতে সম্মতি দেয়। এরপর আরতি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এইদিকে বাড়ির সামনে বরযাত্রী চলে আসে। আভা আর তার মা কাউকে কিছু বুঝতে না দিয়ে বরযাত্রীদের বরণ করে নেয়। এরপর আরতির বাবা যখন জানতে পারে আরতি পালিয়ে গেছে তখন সে অনেক বেশি রেগে যায় আর আভাকে থাপ্পড় মারতে থাকে। আরতির মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু আরতির বাবা এত বেশি রেগেছিল যে কারো কথা শোনার মতো অবস্থাই তার ছিল না। সমাজে তার আর কোনো মান সম্মান থাকবে না এই ভেবে পাগলের মতো করতে থাকে। তখন যোগী এসে তাকে কিছুটা সামলে দেয়। যোগী বলে, এখন এই বিপদের সময় আমাদের সবাইকে এক হয়ে এর সমাধান বের করতে হবে। এই সময় মান সম্মানের কথা চিন্তা না করে ওই 18 লাখ টাকার কথা চিন্তা করুন, যেটা যৌতুক হিসাবে দিয়েছি। আরতির বাবা কাঁদতে কাঁদতে বলে, এখন আমার কি করা উচিত? আমি তাদের কাছে হাত জোড় করে বলবো আমার মেয়ে পালিয়ে গেছে, এখন আমার টাকা ফেরত দিন? যোগী বলে, ওরা যদি জানতে পারে আরতি পালিয়ে গেছে তাহলে আমাদের 1 টাকাও ফেরত দেবে না। এই ব্যাপারটা আমাকে সামলে নিতে দিন, আপনি শুধু ওদের সামনে চুপ করে থাকবেন। এরপর যোগী সাত্তুর পরিবারকে আলাদাভাবে ডেকে বলে, আরতি একটা চিঠি লিখে পালিয়ে গেছে। আরতি যখন জানতে পারে 25 লাখ টাকা যৌতুকের বিনিময় বিয়েটা হচ্ছে তখন সে সিদ্ধান্ত নিয়েছে আপনাদের পরিবারের সাথে আত্মীয়তা করবে না। সাত্তুর বাবা বলে, 2 পরিবারের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে 2 পরিবারের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। ওই সময় আরতি সাত্তুকে মেসেজ করে জানিয়ে দেয় সে পিএসসি এক্সামে পাস করেছে, তাই সে অফিসার হওয়ার জন্য চলে যাচ্ছে। সাত্তু আরতিকে বারবার কল করে, কিন্তু আরতি সাত্তুর কল রিসিভ করে না। এদিকে যোগী বলে, আমাদের 18 লাখ টাকা ফেরত দিয়ে আপনারা এখান থেকে চলে যান। সাত্তুর মামা বলে, তোমাদের মেয়ে পালিয়ে গেছে আর তোমরা আমাদের কাছে টাকাও চাইছো? লজ্জা থাকা উচিত তোমাদের, একটা টাকাও দেবো না। তখন যোগী সাত্তুর বাবা আর মামাকে আটকে রাখে। তখন সাত্তু বলে, আপনাদের টাকা ফেরত দিয়ে দেব, আমি টাকা নিতে যাচ্ছি, আমার বাবা আর মামার যেন ক্ষতি না হয়। সেখান থেকে বের হয়ে সাত্তু পাগলের মতো পুরো বাড়িতে আরতিকে খুঁজতে থাকে। সাত্তু বিশ্বাস করতে পারছিল না আরতি ওকে এইভাবে ছেড়ে চলে যাবে। আরতিকে খুঁজে না পেয়ে সাত্তু নিজের বাড়িতে যায় টাকা আনতে। সাত্তু তার মায়ের কাছে যৌতুকের টাকাটা চাইলে তার মা বলে, 8 লাখ টাকা তো খরচ হয়ে গেছে, 10 লাখ বাকি আছে, তুমি এটা নিয়েই যাও আর ওদেরকে ছাড়িয়ে নিয়ে এসো। সাত্তু বলে, ওরা রাজি হবে না, পুরোটাই দিতে হবে। তখন সাত্তুর মা তার গয়না বিক্রি করে বাকি টাকা ম্যানেজ করে। এরপর সিন শিফট হয়। আভা আরতিকে ফোন করে জানিয়ে দেয় ওরা সব টাকা ফেরত দিয়ে চলে গেছে। এরপর আভা জিজ্ঞেস করে সাত্তু ফোন করেছিল কিনা। আরতি বলে, অনেকবার করেছিল, তুমি রিসিভ করতে মানা করেছিলে তাই করিনি। আভা বলে, ফোন করে একবার কথা বল, বেচারা অনেক কষ্ট পেয়েছে। এই সব কিছুর মাঝে একটাই ভুল হয়েছে, সাত্তুর মন ভেঙে গিয়েছে। এদিকে বাড়ি ফিরে যাওয়ার সময় সাত্তুর বাবা কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তখন সে গাড়ি থামিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। এরপর সে সাত্তুকে বলে, আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে না, আমাদের তো বউ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, এখন বাড়িতে গিয়ে কি করব? তোর মায়ের চোখের পানি দেখব? এরপর সাত্তুর বাবা সাত্তুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, সমাজে আমাদের অনেক বদনাম হয়ে গেল রে। ওই সময় আরতি সাত্তুকে কল করে। সাত্তু আরতির কল কেটে দেয়, যার জন্য আজ তার পরিবারের এই অবস্থা। তার সাথে কথা বলার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না সাত্তু। এরপর মুভিতে 5 বছর পরের সিন দেখানো হয়। আরতি এখন একজন পিএসসি অফিসার। এখানে আমরা জানতে পারি আরতি পিএসসি অফিসার হওয়ার পর তার বেস্ট ফ্রেন্ড নীলামকেও ওই অফিসে চাকরি দিয়েছে, আর আরতির পরিবারেও সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আরতির বাবাও এখন আরতিকে নিয়ে গর্ববোধ করে। আরতির লাইফ এখন তার স্বপ্নের মতোই সুন্দরভাবে চলছে, কিন্তু জীবনের সব সময় একই গতিতে চলে না। কুগরেজা নামের একজন লোকের কাছে 3 কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে আরতিকে সাসপেন্ড করা হয়। আরতি তার সিনিয়রের অফিসারের কাছে গিয়ে বলে, স্যার,
আমাকে এত বছর ধরে চেনেন, আপনার কি মনে হয় আমি এরকম করতে পারি? সিনিয়র অফিসার বলে, আমার কি মনে হয় তার উপর কিছু নির্ভর করে না। ইনকোয়ারিতে সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। অফিসার আরো বলে, আরতির ওপর অফিসিয়াল ইনকোয়ারি শুরু হবে। ডিএম নিজেই এই কেসের দায়িত্ব নিয়েছেন, আর ডিএম কাল সকাল 9টায় আরতিকে দেখা করতে বলেছেন। পরের দিন আরতি ডিএম এর অফিসে গিয়ে দেখে ওই জেলার ডিএম আসলে সাত্তু। আরতি সাত্তুকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তবে এতদিন পর সাত্তুকে দেখে সে প্রচুর খুশিও হয়। খুশিতে আরতি সাত্তুর নাম ধরে ডাকে। তখন সাত্তু বলে, একজন সিনিয়র আইএএস অফিসারের নাম ধরে ডাকবেন? সাত্তু তাকে স্যার বলতে বলে। একদম ঠিক আছে। এরপর সাত্তু আরতিকে বলে, ঘুষ নিয়ে বড় হতে চান? অবশ্য আপনি তো এই সিস্টেমেরই অংশ, তাই ঘুষ নিতে তো আপনার সমস্যা হওয়ার কথা না, তাই না? আসলে আরতি আর সাত্তুর যেদিন প্রথম দেখা হয়েছিল, আরতি মজার ছলে বলেছিল সেই দিন কথাগুলো, আর আজকে সাত্তু কর্কশভাবে তা ফিরিয়ে দিল। এরপর আরতি চেয়ারে বসতে বসতে বলে, ব্যাপারটা এরকম নয়। তখন সাত্তু বলে, আমি কি আপনাকে বসতে বলেছি? আরতি অনেক বিব্রত হয়ে উঠে দাঁড়ায়। এরপর আরতি বলে, স্যার আমি নির্দোষ, আই ক্যান এক্সপ্লেইন। সাত্তু বলে, আপনার কোনো কিছু এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। আপনার যা করার আপনি করে ফেলেছেন, এখন আমার যা করার আমি তা করব। আর আপনি কি দোষ করেছেন কি করেননি তার শাস্তি আপনাকে পেতেই হবে। জব সাসপেনশন আর 6 বছরের জেল হবে আপনার। ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি। এরপর সিন শিফট হয়। সাত্তুর বেস্ট ফ্রেন্ড প্রিয়ান্স সাত্তুকে ফোন করে। এরপর আমরা জানতে পারি সাত্তু 4 বছর থেকে আরতিকে ফলো করছিল, আর এখন সুযোগ বুঝে মন্ত্রীকে রিকোয়েস্ট করে আরতির কেস নিজের আন্ডারে নিয়েছে। প্রিয়ান্স সাত্তুকে জিজ্ঞেস করে আরতি আসলেই দোষী কিনা। সাত্তু বলে, ও দোষী হোক আর না হোক, আমি যে কাজের জন্য ওকে দোষী মনে করি তার জন্য আমি অবশ্যই তাকে শাস্তি দেব। সাত্তু আরো বলে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। লাভ তো শেষ, এখন ওয়ার শুরু। এরপর আমরা দেখতে পাই আরতির সাসপেন্ডের খবর শুনে সাত্তুর পরিবারের সবাই অনেক খুশি হয়। 5 বছর আগে আরতির জন্য তাদেরকে অনেক অপমানিত হতে হয়েছিল, তাই আরতির এমন খবরে তারা কিছুটা হলেও শান্তি পাচ্ছে। সাত্তুর মা সাত্তুকে ফোন করে আরতির ব্যাপারে জানায়। ওরাও তখন জানতো না আরতির কেস সাত্তুই হ্যান্ডেল করছে। সাত্তুর মা ফোন রাখার পর সাত্তু পুরনো দিনগুলোর স্মৃতি স্মরণ করে। আরতি মণ্ডপ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাত্তু আর তার পরিবারকে অনেক অপমান আর হাসি ঠাট্টা সহ্য করতে হয়েছিল। ওই দিনগুলোর কথা মনে করে সাত্তুর প্রতিশোধের আগুন আরো তীব্র হয়ে যায়। এবার সাত্তু আরতির সরকারি কোয়ার্টারে রেইড করে। সাত্তু তার মনের রাগ আরতির বাসার জিনিসপত্রের উপর দেখাতে শুরু করে। সার্চ করার নামে বাসার সবকিছু এলোমেলো করে দিয়ে ভেঙে চুরে তছ নচ করে ফেলে। সাত্তু আর আরতির একটা কাপল পিক খুঁজে পায় সে, যেটাকে সে ছিঁড়ে ফেলে। আরতির জন্মদিনে সে যে তাজমহলটা গিফট করেছিল সেটাকেও সে ভেঙে ফেলে। এরপর সিন শিফট হয়। আভা আর নীলাম এসে আরতির তছনছ হয়ে যাওয়া বাড়ি আবার গোছাতে শুরু করে। নীলাম বলে, সাত্তু আরতির ওপর প্রতিশোধ নিতেই এখানে এসেছে। আভা বলে, আরতি তো কিছুই করেনি, তাহলে কেন আমরা সাত্তুকে ভয় পাবো? নীলাম বলে, এখন ওর হাতেই সব ক্ষমতা, ও তো বলেই দিয়েছে আরতিকে জেলে পাঠিয়েই ছাড়বে। প্রফেশনাল হওয়ার নাটক করে পার্সোনাল প্রতিশোধ নিচ্ছে। আভা আরতিকে বলে, তুমি বরং সাত্তুর কাছে গিয়ে ওকে সরি বলে দাও, ও তোমাকে অনেক বেশি ভালোবাসতো, তাই হয়তো তোমার উপর এত রাগ। অফিসের বাইরে কোথাও দেখা করে ওকে সরি বলে দাও, ও হয়তো তোমাকে মাফ করে দিতেও পারে। এরপর আরতি সাত্তুর কোয়ার্টারে দেখা করতে যায়। সাত্তু শুরু থেকে আরতির সাথে রূপ ব্যবহার করতে থাকে। আরতি অনেক বিনীতভাবে সাত্তুকে সরি বলে। সাত্তু বলে, এতই যদি সরি হও তাহলে একবারও দেখা করতে আসুনি কেন? এখন তোমার কেস আমার আন্ডারে, তাই তুমি তোমার ভুল বুঝতে পারলে। আমি ভেবেছিলাম আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তখনও প্র্যাকটিক্যাল ছিলে, এখনো প্র্যাকটিক্যাল আছো, তবে আগের থেকে একটু হট হয়ে গেছো। এরপর সাত্তু আরতিকে বিব্রত করার জন্য আজে বাজে কথা বলতে শুরু করে। সাত্তু বলে, আমার মন ভোলাতে এসেছো তাই না? তুমি যদি মনে করো তোমার সুন্দর চেহারা দেখে আমি আমার পরিবারের অপমান ভুলে যাব, তাহলে সেটা কখনোই সম্ভব না। আরতি বলে, ব্যাপারটা পার্সোনালি নিও না। সাত্তু বলে, এটা অবশ্যই পার্সোনাল। তুমি আমাকে ধোঁকা দিয়েছো, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার তোমার উপর কোনো রাগ নেই, কিন্তু ঘৃণা আমি তোমাকে ঠিক মতোই করি। এরপর সাত্তু আরতিকে বেরিয়ে যেতে বলে। সাত্তুর এরকম আচরণে আরতি কেঁদে ফেলে। চলে যাওয়ার সময় সাত্তু আরতিকে ডেকে বলে, আজকের পর থেকে পিঙ্ক কালার পরে আর আমার সামনে আসবে না, ঘৃণা লাগে আমার। এরপর সাত্তু আরতির কেসের ইনভেস্টিগেশন শুরু করে। এই কেসের সাথে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করে। সব প্রমাণ আরতির বিরুদ্ধে ছিল। এসবের বাইরে সাত্তু সবসময় আরতিকে অপমান করার সুযোগ খুঁজতে থাকে। একদিন একটা পার্টিতে আরতি সাত্তুর কথা বলতে গেলে সাত্তু সবার সামনে আরতিকে অপমান করে, আর আরতির ঘুষ নেওয়া নিয়ে অনেক হাসি ঠাট্টাও করে। আরতি অনেক বিব্রত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাত্তু ওয়াশরুমে গেলে আরতিও জেন্টস ওয়াশরুমে ঢুকে পড়ে সাত্তুর সাথে কথা বলার জন্য। আরতি বলে, আমি এই টর্চার আর সহ্য করতে পারছি না সত্যেন্দ্র, দম বন্ধ হয়ে আসছে আমার। কি চাও তুমি আমার কাছে? সাত্তু বলে, আমি তোমার কাছে কি চাইব? আমি শুধু আমার কাজ করছি।
আরতি বলে, কাজ করছো নাকি সুযোগের সদ্ব্যবহার করছো? সাত্তু বলে, সুযোগের সদ্ব্যবহার করা তো আমি তোমার কাছেই শিখেছি। ওই সময় তুমি করেছিলে আর এখন আমি করছি। তখন আরতি বলে, আমি কখনো সুযোগের সদ্ব্যবহার করিনি। ওই দিন আমার রেজাল্ট বেরিয়েছিল, এদিকে বরযাত্রীও চলে এসেছিল। অন্যদিকে তোমার মা আমার দিদিকে বলে দিয়েছে ওরা আমাকে কখনোই জব করতে দেবে না। ওই সিচুয়েশনে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সাত্তু বলে, আমার উপর একবার ভরসা করে দেখতে, আমাকে একবার বিশ্বাস করতে পারলে না তুমি একবারও আমার কথা ভাবলে না। আমি ভালোবেসেছিলাম তোমায়। সাত্তুর কথা শুনে আরতি কেঁদে ফেলে। তখন সাত্তু বলে, এখন তুমি আমাকে চোখের পানি দেখাচ্ছ, তখন যে আমার মা বাবা চোখের পানি ফেলেছিল। তখন আরতি বলে, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, এটা তোমার সহ্য হচ্ছে না তাই না? কখনো কি ভেবে দেখেছো আমি যদি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে তুমি আজকের এই পজিশনে কখনো আসতে না? আমি যদি ছেড়ে না যেতাম তাহলে তোমার মনে কখনো জেদ চাপতো না, আর তুমি কখনো অফিসারও হতে পারতে না, আজও ক্লার্ক হয়েই থাকতে। আরতির এই কথাগুলো সাত্তু অন্যভাবে নেয় আর আরতিকে ভুল বোঝে। সাত্তু বলে, সত্যি কথাটা তাহলে বেরিয়ে এলো, তুমি আসলে চাওনি একজন অফিসার হয়ে সামান্য ক্লার্ককে বিয়ে করতে। আমাকে বিয়ে করলে তোমার মান সম্মান চলে যেত তাই না? তুমি আসলে তখনও স্বার্থপর ছিলে আর এখনো স্বার্থপরই আছো। এইটা বলে সাত্তু চলে যাচ্ছিল, তখন আরতি তাকে থামিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি স্বার্থপর না। তুমি আমাকে জেলে দিতে চাও তাই তো? ঠিক আছে, এখনই পুলিশ ডেকে আমাকে জেলে পাঠিয়ে দাও। আমি স্বীকার করে নেব আমি ঘুষ নিয়েছি। প্রতিদিনের এসব টর্চার আমি আর নিতে পারছি না। আরতি পাগলের মতো চিৎকার করতে থাকে। এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাত্তু আরতিকে নিয়ে বাইরে যায়। এরপর তার ব্যবহারের জন্য সরি বলে। কিছুক্ষণ পর সাত্তু দুটো আঙ্গুল দিয়ে আরতিকে একটা চুজ করতে বলে। আরতি একটা চুজ করলে সাত্তু তাকে কিস করতে চায়। হঠাৎ কিস করার কথা বলায় আরতি অনেক অবাক হয়ে যায়। এরপর সাত্তু বলে, আমি কিস করব না, তুমি করো। একটা 5 স্টার হোটেল দেখিয়ে বলে, এরপর আমরা ওই হোটেলে গিয়ে রাত কাটাবো। এই রাতের বদলে তোমাকে আর জেলে যেতে হবে না। সাত্তু সুযোগ বুঝে আবারও আরতিকে অপমান করে। আরতি বলে, তোমাকে চিনতে আমি ভুল করেছি। আরতি রাগ করে চলে যাচ্ছিল, তখন সাত্তু আরতিকে জেল থেকে বাঁচার জন্য দ্বিতীয় অপশন দেয়। সাত্তু আরতির কাছে ঘুষের 3 কোটি টাকা চায়। আরতি বলে, আমি কোনো ঘুষ নেইনি। তখন সাত্তু বলে, তাহলে কুকরেজার কাছ থেকে চেয়ে নাও, সে তো তোমাকে মানা করবে না। এরপর সিন শিফট হয়। আরতির বাবা সাত্তুর মার কাছে গিয়ে রিকোয়েস্ট করে যাতে সাত্তু ঘুষের টাকা কিছুটা কমায়, কারণ 3 কোটি টাকা ম্যানেজ করা তাদের পক্ষে সম্ভব নয়। সাত্তুর মা রাজি হয় না। সে বলে, এক সময় আমি আমার স্বামী আর ভাইকে বাঁচানোর জন্য নিজের গয়না বিক্রি করে দিয়েছিলাম, এখন আপনি আপনার মেয়েকে বাঁচানোর জন্য কি বিক্রি করবেন তা আপনি জানেন। এরপর আরতি কুকরেজার সাথে দেখা করে বলে সে যেন সবার সামনে এসে সত্যিটা বলে দেয়, তা না হলে আরতির জব চলে যাবে আর জেলও হবে। কিন্তু কুকরেজা এই ব্যাপারে আরতিকে কোনো হেল্প না করে উল্টো আরতিকে বলে, সত্যিটা তো সবাই জানে, আপনি 3 কোটি টাকা ঘুষ নিয়েছেন, এখন শুধু শুধু কেন সাধু সাজার চেষ্টা করছেন। আরতি আর কুকরেজা যখন কথা বলছিল তখন সাত্তুর আন্ডারে কাজ করা একজন লোক দাঁড়িয়ে সিক্রেট ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করছিল। ফুটেজটা দেখার সাথে সাথে সাত্তু পুলিশকে ফোন করে আরতিকে অ্যারেস্ট করতে বলে। এরপর রাতে সাত্তু আরতির সাথে জেলে দেখা করতে যায় আর আরতিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আরতি বলে, আজকে রাতটা আমার জন্মদিনের বেস্ট গিফট। এরপর সিন শিফট হয়। আরতির বাবা আর মামা বাড়ির দলিল নিয়ে সাত্তুর কাছে যায়। সেগুলো সাত্তুকে দিয়ে রিকোয়েস্ট করে সে যেন আরতিকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে। এরপর আরতির বিচারের সময় কোর্টরুমে সাত্তু কুকরেজার পুরো ভিডিও ফুটেজটা প্লে করে। এইখানে আমরা দেখতে পাই সেদিন কুকরেজার বাড়ি থেকে আরতি চলে আসার পর আরতির বেস্ট ফ্রেন্ড নীলাম কুকরেজার সাথে মিলে আরতিকে মারার প্ল্যান করেছে। এরপর সাত্তু বলে, নীলাম অনেকদিন আগে থেকেই আরতির সরলতার সুযোগ নিয়ে আরতিকে বোকা বানিয়ে যাচ্ছিল। নীলাম তার হাজবেন্ড আর একজন ব্রোকারের সাথে মিলে সব সময় আরতির নামে ঘুষ নিয়ে আরতির অজান্তে বিভিন্ন অবৈধ কাজ সাইন করিয়ে নিত। এই ব্যাপারে আরতি কোনো কিছুই জানত না। কোর্টে আরতি নির্দোষ প্রমাণিত হয়। নীলাম আর তার সাথে বাকি সবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। আরতি যখন জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড তাকে এত দিন ধরে ধোকা দিয়ে যাচ্ছিল তখন সে অনেক ভেঙে পড়ে। আরতি সাত্তুকে বলে, আজ আমি বুঝতে পারছি কোনো আপন মানুষ ধোকা দিলে সত্যি মন ভেঙে যায়। সাত্তু আরতিকে আবার অফিস জয়েন করতে বলে চলে যায়। সাত্তু আসলে আরতিকে বাঁচানোর জন্যই সেদিন তাকে দ্রুত জেলে পাঠিয়েছিল। বাইরে থাকলে নীলাম আর কুকরেজা মিলে তাকে খুন করে ফেলত। এদিকে আরতির বাবা যে জমির কাগজগুলো সাত্তুকে দিয়েছিল সেগুলো সব সাত্তু ফিরিয়ে দিয়ে যায়। এইসবের পর আরতু অনেকবার সাত্তুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সাত্তু ইচ্ছে করেই আরতিকে ইগনোর করে। এইসব শুনে আভা বলে, এত কিছু হয়ে যাওয়ার পর প্রেম বিয়ে এসবের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটাই স্বাভাবিক। আমি সাত্তুর জায়গায় থাকলে আমিও এমনটাই করতাম। আত্মি বলে, এইসব তো ঠিক, কিন্তু আমি জানি সাত্তু এখন আমাকে ভালোবাসে। ভালো না বাসলে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অফিসার হতো না। আরতি সিদ্ধান্ত নেয় সাত্তুর হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসাকে যেভাবেই হোক সে বের করে আনবে। এরপর থেকে আরতি সাত্তুকে ফলো করতে শুরু করে। সাত্তু যেখানে যায় আরতিও পিছে পিছে যায়। সাত্তুর ভালোবাসা ফিরে পাওয়ার জন্য সব রকমের চেষ্টা আরতি করে, এমনকি সাত্তুর সাথে বসে ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়।
যেমনটা সে প্রথম দিন বলেছিল। এরপর একদিন আরতি সাত্তুকে বিয়ের জন্য প্রপোজ করে। সাত্তু রাজি না হলে আরতু ওকে রিকোয়েস্ট করে। তখন সাত্তু বলে, একটা সময় আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল ছিলাম, সারাদিন তোমার কথা ভাবতাম, কিন্তু তুমি কি করলে? পালিয়ে গেলে। যেদিন আমি আমার পরিবারকে ওইভাবে ভেঙে পড়তে দেখেছি, সেদিন থেকেই বিয়ে জিনিসটার ওপর আমার ঘৃণা চলে এসেছে। তোমাকে কেন, অন্য মেয়েকেও আমি কখনোই বিয়ে করব না। সাত্তুর ভালোবাসা ফিরে পাওয়ার চেষ্টায় ব্যর্থ হয় আরতি। আরতির সাথে রুড বিহেভ করলেও সাত্তু মনে মনে আরতিকে এখনো অনেক ভালোবাসে। আরতি প্রপোজাল রিজেক্ট করে দিয়ে সাত্তু নিজেও কষ্ট পাচ্ছিল, কিন্তু সাত্তুর ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়ায় তার ইগো। দুজনই যার যার জায়গায় অনেক কষ্ট পাচ্ছিল। এরপর মুভিতে কয়েক মাস পরের সিন দেখানো হয়। এইখানে আমরা দেখতে পাই আরতির বিয়ের আয়োজন চলছে। শরৎ নামের অন্য এক ছেলের সঙ্গে আরতির বিয়ে হচ্ছে। বিয়েতে সাত্তুর পরিবারকেও ইনভাইট করা হয়। আরতির বিয়ের কথা শুনে সাত্তু কাউকে কিছু না বললেও মনে মনে অনেক কষ্ট পায়। এরপর একদিন মন্দিরে আরতির সাথে সাত্তুর দেখা হয়। সাত্তু বলে, কিছুদিন আগেও তো আমাকে বিয়ে করতে চাচ্ছিলে। আরতি বলে, চাচ্ছিলাম, কিন্তু তুমি তো মানা করে দিয়েছো। এরপর সাত্তু বলে, আমি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছি, তোমার মতো কাউকে তো পেতাম না। আরতি বলে, আমার মতো কাউকে তো অবশ্যই পাবে না, আর এখন তো আমার বিয়েও হয়ে যাচ্ছে। ওরা যখন কথা বলছিল তখন মন্দিরে শরৎ চলে আসে। আরতি সাত্তুকে শরৎের সাথে পরিচয় করিয়ে দিয়ে প্রসাদ নিয়ে আসার জন্য মন্দিরের ভেতরে যায়। সেই সময় সাত্তু শরৎকে বলে, আরতিকে বিয়ে করবে না, ও ভরসা করার মতো মেয়ে না, ও আসলে স্টেবল না। কিছুদিন আগেও সে আমাকে বিয়ে করার জন্য পাগল ছিল, আর এখন? সাত্তু আরো বলে, ওকে বিয়ে করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, বাকিটা আপনার ইচ্ছা। এরপর আরতি চলে আসে। সে প্রসাদ দিতে চাইলে সাত্তু প্রসাদ না নিয়েই চলে যাচ্ছিল। তখন আরতি জানতে পারে সাত্তু শরৎকে এসব বলেছে। তখন সে সাত্তুকে টেনে নিয়ে মন্দিরের একটা রুমে চলে যায়। প্রচন্ড রাগ নিয়ে সে সাত্তুকে জিজ্ঞেস করে, কেন এসব বলেছো? আরতি বলে, তুমি নিজেও আমাকে বিয়ে করবে না, আবার অন্য কারোর সাথেও আমার বিয়ে হতে দেবে না, কি চাও তুমি আমার কাছে? সাত্তু জিজ্ঞেস করে, ডু ইউ লাভ মি? আরতি বলে, আর কতবার বলবো আই লাভ ইউ? সাত্তু বলে, আমাকে ভালোবাসো তো অন্য কাউকে কেন বিয়ে করছো? তখন আরতি বলে, ঠিক আছে, বিয়ে করলাম না অন্য কাউকে, তুমি করবে আমাকে বিয়ে? করবে না, কারণ আমাদের মাঝে তোমার ইগো চলে আসে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বিয়ে করব। বিয়ের জন্য ভালোবাসা ইম্পর্টেন্ট না, বিয়ের পরও ভালোবাসা হয়। এরপর আরতি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু আবার ফিরে এসে সাত্তুকে কিস করে। এরপর সাত্তুকে কিছু বলার সুযোগ না দিয়েই বিয়েতে অবশ্যই আসবে বলে আরতি চলে যায়। এরপর আরতির বিয়ের দিন চলে আসে। সাত্তুর বাবা মা জোর করে সাত্তুকে আরতির বিয়েতে নিয়ে যায়। সেখানে শারদ সাত্তুকে বলে, আপনি আমাকে যেদিন অ্যাডভাইস দিয়েছিলেন আমি কিন্তু নেইনি, আসলে আপনার কথায় আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। আরতি আপনার হয়নি, তাই আপনি চান না সে অন্য কারো হোক। সাত্তু সেদিনের কথাগুলো বলার জন্য সরি বলে। কিছুক্ষণ পর আরতি বউ বেশে সাত্তুর সামনে আসে। আরতি সাত্তুর ফেভারিট পিঙ্ক লেহেঙ্গা পরেই বউ সেজেছে। এবার আর সাত্তু নিজেকে ধরে রাখতে পারে না, সব ইগোকে দূরে ঠেলে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আরতির কাছে যায়। সাত্তু বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, নিজের ইগোর কারণে সবকিছু ওলটপালট করে দিয়েছি আমি। এরপর সাত্তু বলে, প্লিজ আমার ভালোবাসার জন্য আরেকবার মণ্ডপ থেকে পালাও আমার সাথে। সাত্তু আরতিকে রিকোয়েস্ট করতে থাকে আর তার সাথে পালিয়ে যাওয়ার জন্য। তখন আরতি সাত্তুকে একটা আঙ্গুল চুজ করতে বলে। হিস্ট্রি রিপিট ইটসেলফ। সাত্তু চুজ করলে আরতি বলে, আমি তোমার সাথে যেতে পারবো না সত্যেন্দ্র, আমি আরেকবার আমার পরিবার বা অন্য কারো পরিবারকে কষ্ট দিতে পারবো না। সাত্তু আবারও রিকোয়েস্ট করে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি এভাবে অন্য কারো হতে পারো না। তখনই সেখানে শারদ চলে আসে। সাত্তুকে আরতির হাত ধরে থাকতে দেখে শারদ সাত্তুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর রঞ্জন একটা পিস্তল বের করে সাত্তুকে আটকে রাখে, আর শরৎ আরতিকে টেনে মণ্ডপে নিয়ে যায়। কিছুক্ষণ পর সাত্তু পিস্তলটা নিয়ে মণ্ডপে চলে আসে। সে শরদের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে যায়। এইসব দেখে সবাই অনেক ভয় পায়। সবাই সাত্তুকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাত্তু কারো কথাই শোনে না। তখন রঞ্জন এসে থামিয়ে দিয়ে বলে, এত ওভার অ্যাক্টিং করার কি দরকার? এইখানে আমরা জানতে পারি আরতি আর শারদের বিয়েটা আসলে একটা নাটক ছিল। সাত্তুকে জেলাস করানোর জন্য সবাই মিলে এই প্ল্যান করেছিল, এমনকি সাত্তুর পরিবারও এই প্ল্যানের সাথে জড়িত ছিল। আর রঞ্জন যখন সাত্তুকে পিস্তল দেখে আটকে রাখে, তখন সাত্তু রঞ্জনকে মারতে শুরু করে। মার খাওয়ার ভয়ে রঞ্জন সাত্তুকে সব প্ল্যান বলে দিয়েছিল, তাই সুযোগ বুঝে সাত্তু একটু অ্যাক্টিং করে সবাইকে ঘাবড়ে দেয়। এরপর সাত্তু আর আরতির বিয়ের মধ্য দিয়ে এই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়।